সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ভার্ব। সো আর দেরি না করে একটি অনুরোধ থাকবে, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব আমরা। আর অবশ্য এটা ইচ্ছা করলে আমরা খাতায় লিখে নিতে পারি অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, কারণ আমি উদাহরণের সাথে কিছু অংশ মুছে ফেলতে পারি। সো লেটস গো, আর দেরি না করি আমরা চলে যাই ভার্ব। ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ভার্ব কাকে বলে? যে সকল ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছু করা, হওয়া, খাওয়া, যাওয়া, ধরা, মারা ইত্যাদি বোঝায়, সেই ওয়ার্ডগুলোকে আমরা ভার্ব বলি। ওকে, ভার্বকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ফাইনিট ভার্ব, আরেকটি হচ্ছে নন ফাইনিট ভার্ব। ওকে, আমরা ফাইনিট ভার্বে চলে যাই। ফাইনিট ভার্ব শেষ দিয়ে পরে নন ফাইনিট ভার্বে যাব। ফাইনিট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আরেকটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কজেটিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব অ্যান্ড ফ্যাক্টেটিভ ভার্ব। অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আরেকটি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারিকে আমরা আবার এইভাবে প্রকারভেদ করতে পারি: টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব। অপরপক্ষে নন ফাইনিট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপল আর দ্য ফাইনাল ওয়ান। তিন নাম্বারটা হচ্ছে জিরান। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন ফাইনিট ভার্ব থেকে শুরু করে ফাইনিট ভার্বের যে প্রকারভেদগুলো আছে সেগুলো খুব সংক্ষেপে সহজে বোঝানোর চেষ্টা করব। মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি। ফাইনিট ভার্ব কি? ফাইনিট ভার্ব কাকে বলে? যে ভার্ব বাক্যে ব্যবহৃত হয়ে সম্পূর্ণভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে তাকে ফাইনিট ভার্ব বলে। চলুন আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি ফাইনিট ভার্বটা আসলে কি। আমরা এখানে একটি উদাহরণ দেখতে পাচ্ছি, আই ওয়ান্ট টু গো দেয়ার। আমি সেখানে যেতে চাই। আমরা এখানে দুটো ভার্ব দেখতে পাচ্ছি। একটি ভার্ব হচ্ছে ওয়ান্ট, আর একটি ভার্ব হচ্ছে গো। ওয়ান্ট একটি ভার্ব, গো একটি ভার্ব। তাহলে আসলে এখানে যেহেতু দুইটি ভার্ব কিন্তু ফাইনিট ভার্ব নয়। একটি ফাইনিট ভার্ব আর একটি নন ফাইনিট ভার্ব। আচ্ছা, ফাইনিট ভার্বের সঙ্গে আমি আরো একটি কথা বলতে পারি, যে ভার্বটি সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় অথবা টেন্সের পরিবর্তনের সাথে সাথে যে ভার্বটি পরিবর্তন হয়ে যায় সেই ভার্বটিকে ফাইনিট ভার্ব বলে। ওকে, আমরা দেখি। আই ওয়ান্ট টু গো দেয়ার। আমি দেখতে পাচ্ছি আই ওয়ান্ট, আমি চাই। কিন্তু যদি বলি টু গো, যেতে, আমি যেতে সেখানে, যদি আই টু গো দেয়ার বলি, আমি সেখানে যেতে, কি যেতে, এটা দ্বারা বাক্যের অর্থ পরিষ্কার নয়। কিন্তু যদি বলি আই ওয়ান্ট, আমি চাই, এটুকু বললেও কিন্তু একটা অর্থ প্রকাশ পায়। সো ওয়ান্ট ভার্বটি হচ্ছে ফাইনিট ভার্ব এবং গো ভার্বটি হচ্ছে নন ফাইনিট ভার্ব। আর একটু ক্লিয়ার করি আমি। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট হিসেবে আই আছে, কিন্তু এই সাবজেক্টের জায়গায় যখন আমি হি ব্যবহার করলাম, হি ব্যবহার করার ফলে ওয়ান্ট ভার্বটির সাথে কিন্তু একটি এস যুক্ত হয়েছে, কিন্তু গো ভার্বের কোনো পরিবর্তন ঘটেনি। সো আমি বলছিলাম যে ভার্বটি সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তিত হয় এবং টেন্স পরিবর্তনের সাথে সাথে সেই ভার্বের রূপের পরিবর্তন ঘটে, সেটিকেই ফাইনিট ভার্ব বলে। সো এখানে ওয়ান্ট ভার্বটির রূপের পরিবর্তন ঘটেছে, কিন্তু গো ভার্বের পরিবর্তন ঘটেনি। তাই ওয়ান্ট ভার্বটি হচ্ছে ফাইনিট ভার্ব আর গো ভার্বটি হচ্ছে নন ফাইনিট ভার্ব। আর একটু ক্লিয়ার করি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল। যখন আমি এটাকে ফার্স্ট টেন্সে নিয়ে গেলাম, হি ওয়ান্টেড টু গো দেয়ার, আমরা লক্ষ্য করতে পারছি এখানে এই যে ওয়ান্ট ভার্বটি ওয়ান্টেড হয়ে গিয়েছে, কিন্তু গো ভার্বের কোনো পরিবর্তন ঘটেনি। সো যে ভার্বটি টেন্স অনুযায়ী টেন্সের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় সেটি হচ্ছে ফাইনিট ভার্ব, আর যে ভার্বের টেন্স পরিবর্তন হলেও পরিবর্তন ঘটে না
নাম্বার পার্সনের সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী পরিবর্তন ঘটে না, সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কি? যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া নিজেই বাক্যে ব্যবহৃত অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। প্রিন্সিপাল ভার্ব যেমন একটি উদাহরণে দেখি আমরা, আই ড্রাইভ আ কার। আই ড্রাইভ আ কার, আমি একটি গাড়ি চালাই। এই যে আই ড্রাইভ, আমি চালাই, এই ড্রাইভ ভার্বটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ওকে, প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বটি অর্থ প্রকাশ করার জন্য অবজেক্টের সাহায্য নেয়, মানে যে ভার্বটি অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এখন আমাকে বুঝতে হবে অবজেক্টটা কি। অবজেক্ট সম্পর্কে আমি বলবো, অবজেক্ট হচ্ছে যখন বাক্যে যে ভার্বটি থাকবে সেই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেই উত্তরটি হচ্ছে অবজেক্ট। আর যদি উত্তর পাওয়া না যায় তাহলে ধরে নিতে হবে সেখানে অবজেক্ট নেই। তাহলে আমরা এই উদাহরণটির মধ্যে আমরা দেখতে পারি, আই ড্রাইভ আ কার, আমি একটি গাড়ি চালাই। আমি চালাই, কি চালাই? একটি গাড়ি চালাই। এই যে একটি গাড়ি, কি দ্বারা প্রশ্ন করলাম আমি? কি বা কাকে। তাহলে আমাকে মনে রাখতে হবে অবজেক্ট আছে কিনা সেটা নির্ণয় করার একটা সহজ পদ্ধতি হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন আই ড্রাইভ, আমি চালাই, কি চালাই? আকার, একটি কার চালাই। তাহলে উত্তর পাওয়া গেল এটি হচ্ছে অবজেক্ট। সো যে ভার্বের অবজেক্ট থাকবে সেই ভার্বটিকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। ওকে, আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বটি অর্থ প্রকাশ করার জন্য অবজেক্টের সাহায্য নেয় না বা প্রয়োজন হয় না, সেই ভার্বটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণের সাথে আমি উপরের অংশটা মুছে ফেলছি। তোমরা ইচ্ছা করলে এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি সরে গেলাম, বা খাতায় লিখে রাখতে পারো। আমি উপরের অংশটা মুছে ফেললাম। আমি আবারও ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বটা আরেকবার ক্লিয়ার করছি। যে ভার্বের অবজেক্ট থাকবে, অবজেক্ট গ্রহণ করে যে ভার্বটি, সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বটি অবজেক্ট গ্রহণ করে না, অর্থ প্রকাশ করার অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে, সেটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা উদাহরণে দেখেছি, আবার দেখি, আই ড্রাইভ আ কার, এখানে অবজেক্ট রয়েছে বাট এখানে সাবজেক্ট ভার্ব কিন্তু অবজেক্ট নেই। তাহলে এখানে আমরা স্লিপ ভার্বটিকে ইনট্রানজিটিভ ভার্ব বলবো আর ড্রাইভ ভার্বটিকে ট্রানজিটিভ ভার্ব বলবো। ওকে, এখন আমরা চলে যাচ্ছি ট্রানজিটিভ ভার্ব চার প্রকার। একটা হচ্ছে কজেটিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব। আচ্ছা, কজেটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব মানে হচ্ছে যে ভার্বটি তার যে ভার্বটি কর্তা, যে ভার্বটির কর্তা মানে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, সেই ভার্বটিকে পজিটিভ ভার্ব বলে। চলুন আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটি বলছিলাম যে পজিটিভ ভার্ব মানে হচ্ছে কর্তা যখন নিজে যে ভার্বের কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, তখন সেই ভার্বটিকে আমরা পজিটিভ ভার্ব বলবো। ওকে, আমরা এখানে এই উদাহরণটি লক্ষ্য করতে পারি। এক নম্বর উদাহরণ, এখানে দেখতে পাচ্ছি মাদার ফিডস হার বেবি। মাদার ফিডস হার বেবি, মা শিশুকে খাওয়াচ্ছেন। আসলে এখানে মা খাওয়াচ্ছে ঠিক আছে, কিন্তু খাচ্ছেটা কে? মূল কাজটা করছে কে? মা শিশুকে দিয়ে খাওয়ার কাজটা করাচ্ছে। যখন ভার্বের কর্তায় যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করাবে, সেক্ষেত্রে আমরা এই ভার্বটিকে পজিটিভ ভার্ব বলবো। আশা করি বুঝতে পেরেছো তোমরা। চলে যাচ্ছি রেসিপ্রোকাল ভার্ব। রেসিপ্রোকাল ভার্ব কাকে বলে? যখন কোনো ভার্ব রেসিপ্রোকাল প্রোনাউন গ্রহণ করে, যখন কোনো ভার্ব রেসিপ্রোকাল প্রোনাউনকে গ্রহণ করে, তখন সেই ভার্বটিকে আমরা রেসিপ্রোকাল ভার্ব বলতে পারি। ওকে, আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। আমরা দেখতে পাচ্ছি দ্য ফ্রেন্ডস হেল্প ইচ আদার। দ্য ফ্রেন্ডস হেল্প ইচ আদার। দ্য ফ্রেন্ডস হেল্প ইচ আদার, আমরা এখানে দেখতে পাচ্ছি রেসিপ্রোকাল প্রোনাউনটি হেল্প ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে।
যেহেতু যখন রিসিপ্রোকাল প্রোনাউন কোনো ভার্বের অবজেক্ট হয় তখন সেই ভার্বটিকে আমরা রিফ্লেক্সিভ ভার্ব বলবো। সো এখানে হেল্প ভার্বটি হচ্ছে রিসিপ্রোকাল ভার্ব। এটা কেন রিসিপ্রোকাল হলো? কারণ এই ভার্বটি রিসিপ্রোকাল প্রোনাউনকে অবজেক্ট হিসেবে গ্রহণ করেছে, সেজন্য। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আসি আমরা রিফ্লেক্সিভ ভার্ব। যখন কোনো ভার্ব একই ব্যক্তিকে তার সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে গ্রহণ করে। আবার বলছি, যখন কোনো ভার্ব একই ব্যক্তি বা বস্তুকে তার সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে গ্রহণ করে তখন সেই ভার্বটাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। নেক্সট আমরা একটু উদাহরণে দেখি। হি কিল্ড হিমসেলফ। হি কিল্ড হিমসেলফ, এখানে কিল ভার্বটির সাবজেক্ট হচ্ছে হি এবং অবজেক্ট হিমসেলফ মানে হচ্ছে হি, একই ব্যক্তি। যখন একটি ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি হবে তখন সেই ভার্বটিকেই রিফ্লেক্সিভ ভার্ব বলে। আশা করি বিষয়টি ক্লিয়ার, একেবারেই সহজ বিষয়টি। সর্বশেষ ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্ব কি আসলে? ফ্যাক্টিটিভ ভার্বটা হচ্ছে সেই ভার্ব যার অবজেক্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত শব্দ ওয়ার্ড গ্রহণ করে, সেই ভার্বটাকেই ফ্যাক্টিটিভ ভার্ব বলে। আবার বলছি, যে সকল ভার্ব অবজেক্ট থাকা সত্ত্বেও পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত ওয়ার্ড বা শব্দ গ্রহণ করে সেই ভার্বটিকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। অন্য কোনো পেশ নাই এখানে। তাহলে আমরা একটু উদাহরণে দেখি। 4 নম্বর উদাহরণে দেখতে পাচ্ছি, উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বটা হচ্ছে ইলেক্ট ভার্ব, আর এর সাবজেক্ট রয়েছে এবং অবজেক্টও রয়েছে। কিন্তু সাবজেক্ট অবজেক্ট থাকার পরও উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। এখানে একটি প্রশ্ন জাগে, কি নির্বাচিত করেছিলাম? একটু অর্থের অপরিপূর্ণতা পরিলক্ষিত হচ্ছে। সো পরিপূর্ণতা প্রকাশ পাওয়ার জন্য এখানে অতিরিক্ত একটি শব্দ ক্যাপ্টেনকে গ্রহণ করা হয়েছে। সো এরকম অবজেক্ট থাকা সত্ত্বেও যে সকল ভার্ব অতিরিক্ত ওয়ার্ড বা শব্দকে গ্রহণ করে সে সকল ভার্বকে ফ্যাক্টিটিভ ভার্ব বলে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে তোমরা। এখন আমরা ফাইনাল ভার্বের যে আরেকটি প্রোগ্রামের ছিল অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্বটি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমাদেরকে জানা দরকার যে আসলে অক্সিলারি ভার্ব কি। অক্সিলারি ভার্ব হচ্ছে আসলে সাহায্যকারী ক্রিয়া। যেই সাহায্যকারী ক্রিয়া, যেই ক্রিয়াটি আসলে প্রিন্সিপাল ভার্বকে টেন্স বা ভয়েস বা মোড গঠন অনুসারে সেন্টেন্স গঠনে মূল ভার্বকে সাহায্য করে, প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। আর অক্সিলারি ভার্বের সাহায্য করে বিধায় এর আরো একটি নাম রয়েছে যেটা আমরা জানি, এটাকে আমরা হেল্পিং ভার্বও বলতে পারি। হেল্পিং ভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম কি হেল্পিং ভার্বের আরো একটি নাম আছে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের আরেকটি নাম রয়েছে, সেটি হচ্ছে হেল্পিং ভার্ব। এই অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। তো আমরা জানি মডেল অক্সিলারি কি আর প্রাইমারি অক্সিলারি কি, মডেল অক্সিলারি কি। এটা হচ্ছে ভার্বের মোড বোঝানোর জন্য, প্রকাশ করার জন্য মডেল অক্সিলারিগুলো ব্যবহৃত হয়। আর প্রাইমারি অক্সিলারিগুলো ব্যবহৃত হয় মূলত ভার্বের টেন্স, ভয়েস অথবা মোড অনুসারে বিভিন্ন প্রকার সেন্টেন্স গঠনে যেটা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, সেগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। ওকে, আর এগুলো বইয়ে আছে, আমরা ইচ্ছা করলে বই থেকেও দেখে নিতে পারি। প্রাইমারি অক্সিলারিগুলো আবার 3 প্রকার। টু বি ভার্ব। আর টু বি ভার্ব কি? সেগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাড, হ্যাজ, হ্যাড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তারপরে হচ্ছে বি, বিন, বিং, হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাড বিন, সেগুলোকে আমরা টু বি ভার্ব বলতে পারি। আর টু হ্যাভ ভার্ব মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। টু ডু ভার্বটা মূলত যখন বাক্যে অক্সিলারি ভার্ব থাকে না, আমাদের অক্সিলারি ভার্বের দরকার হয়, যখন অক্সিলারি ভার্বের দরকার হয় সেই সময় আমরা এই টু ডু ভার্ব গ্রহণ করি এবং কার্য সম্পন্ন করি। নেক্সট, এখন আমরা চলে যাচ্ছি সরাসরি নন ফাইনাইট ভার্বে। নন ফাইনাইট ভার্বটি আলোচনা করব। সো আমি এই জায়গাটা মুছে ফেলতে হবে আমাকে। নন ফাইনাইট ভার্বের যে 3 প্রকার রয়েছে আমরা সেটার সংক্ষেপে উদাহরণের মাধ্যমে দেখব এবং বোঝার চেষ্টা করব। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার: ইনফিনিটিভ, পার্টিসিপল, জেনারেট। ওকে, ইনফিনিটিভ কোনো উদ্দেশ্য বুঝিয়ে, যখন কোনো উদ্দেশ্য বুঝিয়ে ভার্বের আগে টু যোগ করা হয়, তখন সেই টু প্লাস ভার্বটা
টু প্লাস ওই ভার্বটিকে ইনফিনিটিভ বলে। টু প্লাস ভার্বটিকে ইনফিনিটিভ বলে। আমি আবার বলছি, কোনো উদ্দেশ্য বুঝিয়ে যখন প্রিন্সিপাল ভার্বের আগে টু যোগ করে দেওয়া হয়, সেই টু এবং ভার্বটিকে ইনফিনিটিভ বলা হয়। যেমন আই ওয়েন্ট দেয়ার টু বাই আ বুক, আমি সেখানে গিয়েছিলাম, উদ্দেশ্য কি? টু বাই আ বুক, একটি বই কেনার জন্য বা বই কিনতে। ওকে, পার্টিসিপল। আচ্ছা, পার্টিসিপলটা কি? পার্টিসিপল মানে হচ্ছে, পার্টিসিপল বলতে আমরা যেটা বুঝি ভার্বের 3 নাম্বার রূপটা মানে B3। এই পার্টিসিপল, এটা এই পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ। আবার আমি পার্টিসিপলটি আবার বলছি, পার্টিসিপল মানে হচ্ছে আসলে পার্টিসিপলটা একই সাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করবে। এবং এই পার্টিসিপলটি 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, আই স আ ওয়াকিং বয়, আমি একটি ছেলেকে দেখেছি হাঁটন্ত অবস্থায়। মানে কি অবস্থায়? হাঁটা অবস্থায় আমি একটি বালককে দেখেছি। আমরা জানি অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, দোষ, গুণ, অবস্থা। তাইলে এখানে এই যে ওয়াকিংটা, এটা কার অবস্থা? বালকের অবস্থা। বালক যখন হাঁটছে, কি করছিল? সেই অবস্থাটা প্রকাশ করছে। সো একদিকে এটা ভার্বের রূপ, আর একদিকে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। সো এটা পার্টিসিপল এবং এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আসলে ভার্বের 3 নাম্বার রূপটা মানে B3টা। এবং এটাও একই সাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের রূপ হিসাবে যখন কাজ করবে তখন এটাকে ফার্স্ট পার্টিসিপল বলবো আমরা। পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং প্লাস B3, হ্যাভিং প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম হ্যাভিং B3, এই হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এবং অবশেষে জিরান। জিরান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। জিরানটা হচ্ছে যে সকল ভার্বের রূপ একই সাথে, যে সকল ভার্বের রূপ বাক্যে ব্যবহৃত হয়ে নাউন বা ভার্বের মতো কাজ করে, নাউন বা ভার্বের মতো কাজ করে, সেই রূপটিকে জিরান বলে। যেমন আমরা দেখতে পাচ্ছি জিরান নাউন হিসাবে কাজ করে, এটা বাক্যের সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে মূলত এই যে ওয়াকিং শব্দটা, এই ওয়াকিং এর জায়গায় আমরা অন্য কিছু লিখতে পারতাম। যেমন লিখতে পারতাম মিল্ক, মিল্ক ইজ গুড ফর হেলথ, দুগ্ধ শরীরের জন্য ভালো বা উপকারী। ঠিক একইভাবে এটা এই নাউনের জায়গায় বসে নাউনের মতো কাজ করছে ওয়াকিং শব্দটা। এই কারণে যখন কোনো ভার্বের রূপ, ভার্বের আইএনজি যুক্ত কোনো রূপ যখন নাউনের মতো কাজ করবে তখন সেটিকে আমরা জিরান বলবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। ভার্বের আরো বিস্তারিত রূপ রয়েছে, আমি আশা করি ভার্বের পার্ট 2তে ওই ভার্বের আরো বিস্তারিত রূপগুলো আলোচনা করার চেষ্টা করব। আর একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সাথে থাকবেন। সাবস্ক্রাইব করলে ইনশাল্লাহ আমরা অনুপ্রাণিত হই এবং ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর একটা অনুরোধ থাকবে, যদি কোনো বাড়তি যদি কোনো টপিক্সের প্রয়োজন থাকে বা কোনো টপিক যদি জানার ইচ্ছা থাকে, ইনবক্সে নক করলে ইনশাল্লাহ আমি সে অনুযায়ী লেকচার দেওয়ার চেষ্টা করব এবং ক্লাস দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।